আসসালামু আলাইকুম রাইতা, আসসালামু সুমাইয়া। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ মিস ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কি অবস্থা, বাসায় পড়াশোনা ঠিক মতো হচ্ছে নাকি শুধু শীত পেয়ে ঘুম আর ঘুম? শীতের সময় একটু ঘুম বেশি পায়, তাই না? সকাল দিকে উঠতে মিস ইচ্ছা হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিস। এছাড়া অন্য সময়, যদিও এবার একটু বেশি শীত পড়ছে আমার মনে হয়, শীত তো দেখে যাচ্ছেই না যে অবস্থা। আচ্ছা, তো মিস হচ্ছে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রত্যেককে জানি যে আমরা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যায়টায় বোর্ড প্রশ্নগুলো আসসালামু পড়ছিলাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই অধ্যায়টার মোটামুটি সবগুলো কোশ্চেন আমাদের হয়ে গেছে, শুধু যে একটা কোশ্চেন ছিল এটা আমি দেখেছি, ওইটা হুবহু হচ্ছে সে আগের প্রশ্নটার মতো। ঠিক আছে, এই যে দেখো যে 2015 এবং 16 সালের প্রশ্নগুলা, 2017 সাল, এগুলা সব আগের মতো। এই কাজে এই একই প্রশ্ন বারবার করে লাভ নাই। দেখো এই যে এখানেও তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? নো মিস। আচ্ছা, আমি তাহলে আবার শেয়ার করছি। ও, আমি তো শেয়ারই করি না, আমি আমার স্ক্রিনটাকে শুধু ইয়ে করে দিয়েছি। এখানে যেটা নামানো ছিল সেটা আমি শেয়ারই করি। এখন দেখতে পাচ্ছো? জি মিস। আবার চলে গেল। আচ্ছা, আপনি আসতেছি। দেখো আমরা যে গত ক্লাসে করেছিলাম স্বর্ণা ঝর্ণা, তারপরে হচ্ছে যে তোমার 2015 সালে আমরা সেম হচ্ছে নীলগিরি নীলাচল, মানে সেম টাইপের অঙ্ক দেওয়া। ঠিক আছে, যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলেছে আর দুইটার মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো বুঝতেই পারছো, মানে এই জাতীয় প্রশ্ন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে 2015, 16, 17 প্রশ্নগুলা কি ছিল, দুইটাতেই ম্যাথ ছিল। আর আমরা প্রশ্ন পর্যালোচনা করে দেখেছি 18, 19, 20 এই তিনটাতে ছিল ম্যাথ আর থিওরির কম্বিনেশন। ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। আর এই অধ্যায়ের অঙ্কগুলো আশা করি সবার করা হয়ে গেছে। তো এই অঙ্কটা সেম একই বলে আমি আর করালাম না, তোমরা খাতায় করে ফেলিও। তাহলে কি হবে জানো, তোমাদের একদম হুবহু অনেক সময় ডিজিট সহ চলে আসে, মানে একদম এই 20%, 6%, 15%, এরকম 30% এরকম ডিজিট সহ কমন অঙ্ক চলে আসবে পরীক্ষায়, যদি আমরা এরকম অঙ্ক বেশি প্র্যাকটিস করি। তাহলে আমাদের এই চতুর্থ অধ্যায়টা আমি আসলে শেষ করে দিতে চাচ্ছি। এরপরে আমাদের শর্ট সিলেবাসে একটা অধ্যায় আছে মূলধনী আয় ব্যয় প্রকলন, তাই না? এটা আছে না আমাদের মূলধনী আয় জি মিস। হ্যাঁ, তো এই অধ্যায়টাতে তোমাদের একটু সবার সমস্যাও আছে, এবং এই অধ্যায়টা সত্যি বলতে একটু মানে বোঝারও আছে। ঠিক আছে, একটু বোঝারও আছে। তো আমরা একটু সেই অধ্যায়টাতেই যাব, দেখি আমি সেই অধ্যায়টাই শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, স্ক্রিনে দেখা গেলে বলবা, ঠিক আছে? জি মিস দেখা যায়। আচ্ছা, আবার চলে গেল। হ্যাঁ, এসছে। দেখো এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই অধ্যায়টা হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং, তোমাদের শর্ট সিলেবাসে আছে। এটাতে আমাদের ম্যাথও আছে, থিওরিও আছে, সবই আছে। তো আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস আলোচনা করব, দেন আমরা কি করব, আবার বোর্ড প্রশ্ন সলিউশনে চলে যাব। ঠিক আছে, এইভাবে আসলে আমরা এখন পড়ছি, যেহেতু আমাদের পরীক্ষা খুবই কাছে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের কাছে যদি আমার মনে হয় কঠিন কোনো বিষয় থাকে, তোমরা এই অধ্যায়টাকে অনেক কিন্তু ভয় পাও যারা আগে পড়ে একটু কম পড়েছো। আচ্ছা, তো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, আমাদের মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের যে ইংরেজি শব্দটা, সেটা হচ্ছে আমরা বলতেছি ক্যাপিটাল বাজেটিং। দেখো, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে আমরা বলছি মূলধনী আয় ব্যয় প্রকলন, ছোট্ট একটা শব্দ হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো এই ক্যাপিটাল বাজেটিংটা আমরা শুরু করছি। তো প্রথমেই আমরা জানবো যে আসলে ক্যাপিটাল বাজেটিং জিনিসটা কি। ঠিক আছে, আমরা তো আর এখন লাইন টু লাইন ধরে ধরে পড়বো না, আমাদের যেহেতু পড়া শেষ। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। কি বললাম? একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আমরা বলছি ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। ঠিক আছে,
তো মূলধন বাজেটিং দেখো এখানে তোমাদের বইতে এখানে একটা লাইন দিয়ে বলা আছে যে মূলধন বাজেটিং হচ্ছে, দেখো যে তৃতীয় পাড়ায়, মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের জ্ঞানের উত্তর যে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং বা মূলধনী আয় ব্যয় প্রাক্কলন কাকে বলে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমরা ফলো করি এটার নামই হচ্ছে মূলধন বাজেটিং। আচ্ছা, এখন যদি হয় যে অনুধাবনের প্রশ্ন, তাহলে তো এইটুকু লিখলে হবে না, তখন আমাদের এই নিচের দুইটা লাইনও অ্যাড করতে হবে। বলতে হবে যেমন ধরো আমি যদি আমার মতো করে বলি, এই প্রক্রিয়ার দ্বারা একটা প্রতিষ্ঠান যখন দালান কোঠা, জমি জমা বা ভূমি আসবাবপত্র এগুলা কিনে বা এগুলা প্রতিস্থাপন করতে যায় বা এগুলোর আধুনিকায়ন করতে যায়, তখন এই মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করে প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত গ্রহণ করে যে এই যে সে দীর্ঘমেয়াদীতে সে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা তার জন্য ফলপ্রসূ হবে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি আমার মতো করে বললাম, তোমরা তোমাদের মতো করে বলবা, কিন্তু বয়স থেকে অবশ্যই পড়বা। আমি কিন্তু সবসময় বলি যে আমাদেরকে অনুধাবনও পড়তে হবে। অনুধাবন না পড়লে কি হয় জানো, আমরা আমাদের মতো করে উল্টাপাল্টা বানায় লিখি, পরে হয় কি আমরা দুয়ে এক এক পেয়ে যাই। কাজে আমরা মূলধন বাজেটিং কি এটার ডেফিনেশনটা আমরা জ্ঞানের মতো করে পড়বো 1 নাম্বারের জন্য, প্লাস আমরা আবার অনুধাবনের জন্য পড়ে রাখবো, যেটাই যাতে আসে আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের একটা মানে বেসিক থিং যেটা আমাদেরকে এই পাড়া থেকে আমাদের মনে রাখা লাগবে। এখন দেখো যে মূলধন বাজেটিং এর গুরুত্ব, এখন আমরা গুরুত্বটা দেখব। আমি এই দাগগুলো একটু মুছে নেই। দেখো, গুরুত্বটা আমাদের অনেক সময় অনুধাবনে চলে আসে, বা আমাদের যেহেতু চ্যাপ্টার কম এবং হচ্ছে আমাদের প্রশ্ন বেশি আসবে, সেই কারণে কিন্তু আমাদের থিওরি থেকেও প্রশ্ন হবে। ঠিক আছে, আগে কি হতো, আমাদের তো চ্যাপ্টার বেশি ছিল, তার থেকে 11টা প্রশ্ন হতো। এখন আমাদের এই কম চ্যাপ্টারের মধ্যে 11টা প্রশ্ন হচ্ছে। এই কারণে কি হবে, দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা টপিকসের উপরে কোশ্চেন চলে আসছে। তো তোমাদের জন্য ভালো, এই কারণে তুমি যে টপিকটা সবচেয়ে বেশি ভালো পারো সেটাই উত্তর দিবা। তো এখন মূলধন বাজেটিং এর কতগুলো গুরুত্ব, যেমন এখানে বলেছে মুনাফা সংক্রান্ত। কোনো প্রতিষ্ঠানে যদি তোমার আহ দীর্ঘমেয়াদীতে মুনাফা অর্জন করতে যায়, তাহলে সবচাইতে আগে দেখতে হবে যে তার নগদ প্রবাহটা ঠিক মতো আসবে কিনা। যেহেতু একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন, তাহলে তোমার এই মূলধন বাজেটিং তোমাকে হেল্প করবে যে অ্যাকচুয়ালি তুমি যদি দীর্ঘমেয়াদীতে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নিতে যাও, ওইখান থেকে তোমার মুনাফা অর্জন হবে কিনা তুমি মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগ করে যাচাই করতে পারবে। ঠিক আছে, এখানে অনেক উদাহরণ দিয়েছে, এগুলা এখন আমরা দিচ্ছি না, যেহেতু আমরা এগুলা আগেই হচ্ছে পড়া আছে। তোমরা কারো ঘাটতি থাকলে বাসায় এগুলা পড়ে নিবা। এগুলা তোমরা কিন্তু বাসায় এজন্যই পড়বা, কারণ হচ্ছে আমাদের এমসিকিউ এর প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে দিতে হবে। আচ্ছা, আমি গুরুত্ব পড়াচ্ছি। 2 নাম্বার হচ্ছে বিনিয়োগের বিশাল আকার। আচ্ছা দেখো, মূলধন বাজেটিং, ধরো আমি একটা জমি কিনবো, জমি কিনতে আমার 1 কোটি টাকা লাগবে। আমি ঢাকা শহরে যদি ধরো 3 কাঠা জমিও কিনতে যাই, আমার 1 কোটি টাকা লাগছে। তাহলে একটা বিরাট আকারের একটা বিনিয়োগ সিদ্ধান্ত না। এই জন্য দেখো যে আধুনিক মানে তোমার হচ্ছে যে স্থায়ী সম্পত্তি ক্রয় বা তোমার সংযোজন, তুমি তোমার একটা ব্রাঞ্চ আছে একটা অফিসে, আরেকটা ব্রাঞ্চ করলাম, বড় অঙ্কের টাকা অ্যামাউন্ট। আধুনিকায়ন, তোমার প্রতিষ্ঠানে আগে এসি ছিল না, ফ্যানে চলতো, এখন তুমি পুরো প্রতিষ্ঠানে এসি লাগাই দিলা, বা তুমি নতুন কোনো মেশিন লাগালো। তো এই প্রতিটা উদাহরণ যে আমি দিলাম, এগুলো কিন্তু একটা বিশাল বা বড় আকারের অর্থ তোমার খরচ হচ্ছে। এই বিশাল বা বড় আকারের অর্থটা তোমার যদি ভুল হয়, তাহলে বুঝতেই পারছো তোমার একদম পথে বসে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাহলে মূলধন বাজেটিংটা তোমার এত তোমাকে হেল্প করবে, এই বিশাল আকারের বিনিয়োগটা তোমার করা ঠিক হবে কি হবে না তার সম্পর্কে তোমাকে ভবিষ্যতেই একটা কি দিবে, একটা ধারণা দিবে। ঠিক আছে, ফিনান্স কিন্তু ভবিষ্যৎ নিয়ে তোমার হচ্ছে সিদ্ধান্ত দেয়, যদিও ভবিষ্যৎ কারো হাতে নেই, এবং এই ধরনের সিদ্ধান্ত একদম 100% যে ওকে হবে সেটাও না, কিন্তু মোটামুটি তোমার 95%ই ওকে আসে। মানে তুমি একটা আইডিয়া পেতে পারবা যে এই বিনিয়োগটা করলে তোমার আহ ভবিষ্যতে কি তোমার জন্য লাভবান হবে কি হবে না। আচ্ছা, এখন দেখো আরেকটা আমাদের যে পয়েন্ট বলা হয়েছে ঝুঁকির ভিত্তিতে। ঠিক আছে, আমরা প্রতিটাই জানি যে আমাদের প্রতিটা আর্থিক সিদ্ধান্তের সাথে কি জড়িত, ঝুঁকি জড়িত।
আমরা যত বেশি ঝুঁকি নিব আমাদের তত বেশি মুনাফা হবে, কিন্তু বেশি মুনাফার আশায় এবার যদি অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলি তাহলে আমার জন্য কি হবে, একদমই তোমার এটা একটা মানে বলবো যে একটা নিজেকে মেরে ফেলার মতো একটা সিদ্ধান্ত হবে, যেটা বাস্তবসম্মত হবে না। ঠিক আছে, তো এই জন্য এই মূলধন বাজেটিং তোমাকে ঝুঁকি নির্ণয় কি করবে, তোমার সাহায্য করবে। ঠিক আছে, যে ঝুঁকির ভিত্তিতে একটা মেশিনটি ক্রয় করা উচিত কি উচিত না, বা মেশিন থেকে ভবিষ্যতে কি পরিমাণ আমি বিক্রি করতে পারবো, কি পরিমাণ আমি টাকা পাবো, এগুলো সবই অনুমান নির্ভর, বাস্তবসম্মত না। ঠিক আছে, তো আহ, এই যে বিষয়গুলো এগুলাকে গাণিতিক ভাবে তুমি মূলধন বাজেটিং এর সাহায্যে একটা সিদ্ধান্ত নিতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং এর গুরুত্ব। মাত্র 3টা গুরুত্ব আছে আমাদের। প্রথমটা ছিল হচ্ছে মুনাফা সংক্রান্ত, একটা প্রতিষ্ঠানের মুনাফার যেহেতু তার প্রথম উদ্দেশ্য, এই মুনাফা হবে কি হবে না, আহ এই এই সিদ্ধান্তটা আমরা মূলধন বাজেটিং এর মাধ্যমে নিতে পারি। দ্বিতীয়টা ছিল হচ্ছে আমাদের বিনিয়োগের বিশাল আকার, যেহেতু মূলধন বাজেটিং একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আমরা বিনিয়োগ করি, যদি ওই বড় অঙ্কের অ্যামাউন্টের বিনিয়োগটা আমরা ভুল করে ফেলি তাহলে প্রতিষ্ঠান পুরা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই কারণে মূলধন বাজেটিং ওই বড় অঙ্কের মাসুলটা যাতে আমাদেরকে না দিতে হয় সেটার জন্য আমাদেরকে হেল্প করছে। 3 নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ঝুঁকি জড়িত, আমার মুনাফাটার সাথে ঝুঁকি জড়িত, এই ঝুঁকিটা যাচাই বাছাইয়ের মাধ্যমে মূলধন বাজেটিং এটা সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে সাহায্য করছে। তাহলে এই গেল আমাদের মূলধন বাজেটিং এর গুরুত্ব। আমি তো বলে যাচ্ছি, তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে অবশ্যই জিজ্ঞাসা করবা বা বলবা যে মিস এটা একটু আবার বলেন, কারণ যেহেতু আমি এখন একদম বই ধরে ধরে পড়াচ্ছি না, কারণ বই ধরে ধরে পড়ানো আমাদের অনেক হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখো আসতেছি আমরা মূলধন বাজেটিং এর প্রয়োগ, মানে আমরা কোন কোন জায়গায় এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারি, কোন কোন জায়গায় এই পদ্ধতিটা আমাদের বাস্তব জীবনে বা ব্যবসায়িক জীবনে কাজে লাগবে, এটা আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, থিওরির মধ্যে কিন্তু আবার এই মূলধন বাজেটিং এর প্রয়োগ যেটা আছে সেটা আবার কি আমাদের ইম্পর্টেন্ট, থিওরির মধ্যে প্রায় চলে আসে। ঠিক আছে, এটা এটা আমাদের অনুধাবনে আসে বা তোমার ক্রিয়েটিভ প্রশ্ন হলো এখান থেকে চলে আসে। তো এখন দেখো বলা হয়েছে যে মূলধন বাজেটিং এর প্রয়োগ, আমি সরাসরি পয়েন্টে চলে যাই। স্থায়ী সম্পত্তি ক্রয়, অলরেডি আমি উদাহরণ দিয়েছিলাম, জমি কেনা। দেখো এখানে কতগুলো স্থায়ী সম্পত্তির নাম আছে, এগুলো তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। যে কোনো কোম্পানি নতুন ব্যবসা শুরু করতে গেলে স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় করতে হয়। ঠিক আছে, আমরা কিন্তু অ্যাকাউন্টিং ও অনেক স্থায়ী সম্পত্তির নাম জানি যেহেতু আমাদের অঙ্কে লাগে। ঠিক আছে, তো এই ধরনের স্থায়ী সম্পত্তি কেনার ক্ষেত্রে তোমার হচ্ছে মূলধন বাজেটিং আমাদেরকে হেল্প করবে। জমি জমা, দালান কোঠা, কারখানা, এই দেখো এখানে আরো উদাহরণ দিয়েছে, জমি জমা, দালান কোঠা, কারখানা, নির্মাণ মেশিনারিজ ক্রয় ইত্যাদি ধরনের যে বড় বড় স্থায়ী সম্পত্তি ক্রয়ের ব্যাপারে যে আমি কিনবো কি কিনবো না, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে তোমার মূলধন বাজেটিং হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাচ্ছি আমরা পরের ইয়েতে, যে ব্যবসার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রকল্পে বা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ। আচ্ছা, ব্যবসার উৎপাদন ক্ষমতা, ধরো তোমার একটা ফ্যাক্টরি আছে যেখানে তোমার 10টা মেশিন দিয়ে তুমি উৎপাদন করছিলে, তোমার 10টা মেশিন আছে, তো তুমি দেখো যে তোমার 10টা মেশিনে ভালোই লাভ হচ্ছে, কিন্তু তোমার একটু কি করা লাগবে, আহ আরো মেশিন দরকার, মানে তোমার এত অর্ডার আসতেছে তোমার 10টা মেশিনে পোষাচ্ছে না, তো তুমি কি করলে যে আরো অর্ডার নেওয়ার জন্য তুমি আরো 5টা মেশিন কিনবে, আরো 5টা মেশিন কিনলে তোমার ব্যবসাটা কি হবে, সম্প্রসারিত হবে। তো এই যে যে তুমি আরো 5টা মেশিন কিনবে তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য, এই মেশিন 5টা কিনবে কি কিনবে না এটা বোঝানোর জন্যই তোমার হচ্ছে কি মূলধন বাজেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে এই 5টা মেশিন আমি কিনবো কি কিনবো না, আমার ব্যবসাটা কি যদি 5টা মেশিন কিনি তাহলে আমার কি পরিমাণ উৎপাদন হবে, ওইখান থেকে কি পরিমাণ প্রফিট হবে, বা আমার ব্যয় কত হচ্ছে। শুধু আমার প্রফিট দেখলেই হবে না, 5টা মেশিন কেনার যে ব্যয়, সেই ব্যয়টা কি আমি প্রফিট দিয়ে তুলে আনতে পারবো কিনা সেটাও আমাকে বিবেচনা করতে হবে। এই যে যে সম্প্রসারণ, এই সম্প্রসারণে আমাকে হচ্ছে হেল্প করছে মূলধন বাজেটিং।
আচ্ছা, আমি অনেকক্ষণ যাবতই একা একা বলছি, দেখো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। যে আমি অলরেডি 2টা পয়েন্ট বলেছি, একটা ছিল হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, আর একটা হচ্ছে তোমার ব্যবসায় পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রকল্পে সম্প্রসারণ বা সিদ্ধান্ত গ্রহণ। এগুলা কেউ কথা বলে না, অথচ ক্লাসে কথার যন্ত্রণা দাঁড়াতে পারি না। অনলাইনে প্রত্যেকে বোবা হয়ে যায়, অথচ এখানে তোমাকে কেউ দেখতেছে না, আমিও তোমাকে দেখতেছি না, তুমিও আমাকে দেখছো না, আমাদের তো ভিডিও অফ। কথা বলতে সমস্যা কি? তোমরা যদি রেসপন্স না করো, 41 মিনিট কথা বলাটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? কিছু তো রেসপন্স করতে হবে যে মিস বুঝতেছি বা বুঝতেছি না, বা একবার বলেন। জি মিস, বুঝতেছি। আচ্ছা, অনেকক্ষণ পর নূরজাহান বললো যে জি মিস বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি জানি যে তোমরা বুঝতেছো, তারপরে তো তোমরা আমাকে একটু যদি রেসপন্স না করো, কোনো ফিডব্যাক না দাও, তখন আমার মনে হয় যে আমি একা একাই বকবক করছি, ঠিক আছে? তো নিজেকে একদিন এই জায়গায় বসিয়ে দেখো যে ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে গল্প করছো, একাই 40 মিনিট যাবত বলে যাচ্ছ, কেউ কোনো কথা বলছে না, তখন তোমার কি মনে হবে? মনে হবে যে আমার কথা কি সবাই শুনছে, নাকি শুনছে না, না হচ্ছে যে আহ আমাকে সবাই ঘুমায় গেল কিনা, বা সবাই বিরক্ত হচ্ছে কিনা, মানে কিছুই তো বোঝা যায় না, তাই না এরকম হলে? আচ্ছা, আমরা এখন পরের পয়েন্টটাতে যাব, পণ্যের বৈচিত্র্য। ঠিক আছে, পণ্যের বৈচিত্র্যায়ন বলতে বলতে বোঝায় যে আমরা বিভিন্ন ডিফারেন্ট পণ্য আহ বাজারে আনতে হবে, ঠিক আছে? একটা কোম্পানিকে তার ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যখন বড় কোম্পানির কথা চিন্তা করি, দেখবো যে আমি প্রাণের কথাই বলি, আমরা যদি একটা মুদির দোকানে যাই, এক প্রাণ কোম্পানি প্রাণ আরিফেলের হাজারো রকমের পণ্য তোমরা যদি দেখো, এক বিস্কিটের ভিতরে কত রকম ভ্যারিয়েশন বিস্কিট, তারপরে যে বাচ্চাদের দেখবা জেমস, তারপরে কি লিচু, বিভিন্ন আইটেমের চকলেট, বিভিন্ন ধরনের কেক, তারপর ডোরা কেক, মাফিন কেক, প্যান কেক, মানে কত আইটেমের কেক, ঠিক আছে? এটা আমি কেন বলছি, দেখো এক কেকের মধ্যে কত ধরনের বৈচিত্র্য নিয়ে আসছে। আগে আমরা ছোটবেলায় কেক বলতে বুঝতাম যে এখন যেগুলো যে ছোটখাটো চায়ের দোকানে বিক্রি করে কেক, মানে ওই ওরকম ছোট্ট একটা কেক আমরা কিনবো। আর এখন দেখো দোকানে গেলে কত ধরনের কেক, মাফিন কেক, প্যান কেক, ফ্রুটস কেক, তারপরে ছোট বাচ্চারা খেলা এখনো ডোরা কেক, এই কেক সেই কেক, মানে তুমি মুদির দোকানে গেলে দেখবা যে কত ধরনের পণ্যের বৈচিত্র্য। তুমি চিপসের কথা চিন্তা করো, আমরা ছোটবেলায় শুধু রিং চিপস খেয়েছি, তারপরে হচ্ছে যে মিস্টার টুইস্ট, তারপরে আসলো কি পটেটো ফ্রিটার্স। এরপরে এখন দেখো দোকানে গেলে, আমার ছেলেকে নিয়ে যখন যাই তো মাথা নষ্ট করে ফেলে, এত ধরনের চিপস, মানে এত ধরনের পণ্যের বৈচিত্র্য, প্লাস ফ্লেভারেরও কিন্তু ডিফারেন্স আছে, মানে এক একটা ফ্লেভার এক এক রকম। তাহলে ব্যবসায়ীরা এটা কেন করে? কেন তোমার এই সারা জীবন মিস্টার টুইস্ট দিয়ে চালিয়ে দেয় না? কেন তোমার সারা জীবন রিং চিপ দিয়ে চালিয়ে দেয় না? কারণ পণ্যের বৈচিত্র্য না আসলে আসলে তোমার আহ ক্রেতাকে আকৃষ্ট করা যায় না, ঠিক আছে? এবং বেশি করে প্রফিট করা যায় না। তো এই কারণে এই পণ্যের বৈচিত্র্য করার জন্য কিন্তু তোমার মূলধন বাজেটিংটা দরকার। কারণ ধরো তুমি যদি, এখানে একটা উদাহরণ দিয়েছে যে কোম্পানি পণ্য বৈচিত্র্য আনয়নের জন্য আমের জুসের পাশাপাশি আহ আমের জুসের পাশাপাশি কমলার জুস বা আপেলের জুস বাজারে ছাড়া চিন্তা করতে পারে। তাহলে দেখো, এখন তুমি যদি তোমার প্রতিষ্ঠান ধরো শুধুমাত্র আমের জুস বিক্রি করে, এখন তোমার মনে হলো যে আমি কমলার জুস বা আপেলের জুস বাজারে ছাড়বো, তাহলে তোমার নতুন করে আবার খরচ হবে না? নতুন করে আবার তোমার এই পণ্যের উৎপাদন খরচ হবে, বাজার চাহিদা কেমন, পরিচালন খরচ হবে কিরকম, এই পণ্যটা বিক্রি করে তোমার আসলে মুনাফা হবে কিনা, এই সমস্ত কিছু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ততেই মূলধন বাজেটিং প্রয়োগ করতে হবে আমাদের, ঠিক আছে? তার মানে আমি যত ধরনের বৈচিত্র্য আনি না কেন, ধরো এক ধরনের চিপস আমার কোম্পানি আছে, নতুন ধরনের চিপস আনতে যাচ্ছি, বা আমি শুধু চিপস বানাই, আমি নতুন করে কেক বানাতে যাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু যত ধরনের পণ্য তুমি বৈচিত্র্যায়ন করবা, ততই সেখানেই তোমার কি লাগবে, মূলধন বাজেটিং এর প্রয়োগ লাগবে। এরপর আসতেছে দেখো যে প্রতিস্থাপন ও আধুনিকায়ন। প্রতিস্থাপন বলতে কি বোঝায়, যে নতুন
নতুন তোমার হচ্ছে যে কোনো কিছু স্থাপন করা, নতুন কোনো কিছু স্থাপন করা। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, দর্জির দোকানে পা চালিত সেলাই মেশিনের পরিবর্তে বিদ্যুৎ চালিত সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নিতে পারে। তারপর আরেকটা উদাহরণ দিয়েছে যে চুল কাটার সেলুনের মালিক তার দোকানের ভেতরে সাজসজ্জা পরিবর্তন করে এসি সেলুনের বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। দেখো এখানে আমাদের যে প্রতিস্থাপন করা হচ্ছে, যখন আমাদের হাতের সেলাই মেশিনের বদলে মেশিনের সেলাই মেশিন নিয়ে আসবে, তখনই কিন্তু খরচ বাড়বে। তার মানে তখনই কি হলো, মূলধন বাজেটিং। নতুন একটা মেশিন নিয়ে আসা মানে কি বড় অঙ্কের সিদ্ধান্ত। আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা বলছি মূলধন বাজেটিং। তার একটা মেশিন কেউ একদিন দুদিনের জন্য নিয়ে আসে না, এটা অবশ্যই দীর্ঘমেয়াদী সময় জুড়ে নিয়ে আসে। তাহলে এখানেও কি আসে, তোমার মূলধন বাজেটিং এর প্রয়োগটা আছে। তাছাড়া ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের কলেজের যে আহ আহ একটা কম্পিউটার ল্যাব, আমরা যদি ধরো বড় করে একটা সুন্দর করে একটা কম্পিউটার ল্যাব করতে যাই, যেখানে 40টা কম্পিউটার আমাদেরকে প্রতিস্থাপন করা লাগবে। এই যে প্রতিস্থাপন করা লাগবে 40টা কম্পিউটার ল্যাব, 40টা কম্পিউটার সহ একটা ল্যাব, এখানে আমার মূলধন বাজেটিং এর সিদ্ধান্তটা প্রয়োগ হবে। তার মানে কি, আমি দেখবো যে এখানে আমার আয় ব্যয় প্রকলন করে যে আমার এইটা আমার জন্য কি ফলপ্রসূ হবে কিনা। ঠিক আছে, সব প্রতিষ্ঠানের উদ্দেশ্য তো মুনাফা অর্জন না। ঠিক আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে 40টা কম্পিউটার সেট আপ করে তার উদ্দেশ্য মুনাফা অর্জন হবে না, কিন্তু তারপরও এখানে মূলধন বাজেটিং এর প্রয়োগ আছে যে আমার কি পরিমাণ ব্যয় হচ্ছে, কিভাবে আমি এই ব্যয়ের সংকুলনটা করতে পারি, এবং এটা আমি কতদিন রান করতে পারবো। মানে এটা বাজেট করা, কথা হচ্ছে দীর্ঘমেয়াদীতে একটা বাজেটিংই হচ্ছে আমার কি মূলধন বাজেটিং। সরি মেয়েরা, তাহলে একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমার মূলধন বাজেটিং এর প্রয়োগটা। মূলধন বাজেটিং এর প্রয়োগ কি কি শিখলাম? স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসায় পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আহ এটুকুই বলি। আর হচ্ছে পণ্য বৈচিত্র্যের আধুনিকায়ন ও প্রতিস্থাপন। এই প্রতিটা ক্ষেত্রে আমার মূলধন বাজেটিংটা সিদ্ধান্তটা প্রয়োগটা আছে। ঠিক আছে, মানে এই প্রতিটা ক্ষেত্রে আমি মূলধন বাজেটিং এর অঙ্ক করে বা থিওরিটিক্যাল জ্ঞানের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিতে পারি। এই টপিকটা ভালো করে পড়বা। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মূলধন বাজেটিং এর প্রয়োগটা। এখন চলে আসতেছে আমরা মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। আমরা জাস্ট ওভারঅল অধ্যায়টা একটু রিমাইন্ডার দিয়ে মনে করছি যে আমরা কি কি করেছিলাম। তোমরা কিন্তু বাসায় পড়ে ফেলতে হবে। কি পড়বা আজকে বাসায় বলো তো? এই অধ্যায়ের এমসিকিউ গুলো পড়ে ফেলবা। এ প্লাস পাওয়ার প্রথম ধাপই হচ্ছে তোমার এমসিকিউ। তুমি যদি এমসিকিউ কারেক্ট করতে পারো, তাহলে মনে করবা যে ফুল নাম্বার পাও, তাহলে তুমি এ প্লাসের মানে দিকে 90% আগায় গেছো। এই কারণেই এখন যদি তোমরা রিভিশন দিচ্ছ, প্রথমেই এক একটা চ্যাপ্টারের এমসিকিউ পড়ে ফেলবা। আচ্ছা, এমসিকিউ পড়ার ব্যাপারে প্রথম সিদ্ধান্ত প্রথম পরামর্শ হচ্ছে তুমি তোমার পুরো চ্যাপ্টারটাকে আগে রিডিং করবা। পুরো চ্যাপ্টারটাকে রিডিং পড়ার পরে দেন তোমার কাছে যে গাইড আছে বা যে টেস্ট পেপার আছে, তার পিছনে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে বিভিন্ন স্কুলের বিভিন্ন বোর্ডের, সেগুলাকে তুমি পড়বা এবং নিজে দাগায় দেখবা যে তোমারটা হয় কিনা। বই কেন আগে পড়বা? কারণ অনেক সময় গাইড গুলা ভুল থাকে। বই পড়লে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে না, এই উত্তরটা তো ভুল দেওয়া, এজন্য আগে বই পড়তে হবে। আচ্ছা, এখন দেখতেছি যে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় আমাদের কি কি জিনিস লাগে। মূলধন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপগুলো: নগদ প্রবাহ প্রাক্কলন, বাট্টার হার নির্ধারণ, মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ, নির্বাচন ও প্রয়োগ। আচ্ছা, তাহলে এই তিনটা ধাপ অনুসরণ করে মূলধন বাজেটিং প্রক্রিয়াটা সম্পাদন করতে হয়। ঠিক আছে, নগদ প্রবাহ প্রাক্কলন, এইটা একটু বোঝাতে হবে, কারণ
এটার মধ্যে তোমার হচ্ছে কিছু মানে বোঝার ইস্যু আছে, ঠিক আছে? দেখো, নগদ প্রবাহ জিনিসটা কি? আমাদের প্রতিষ্ঠানে আহ যে নগদটা আছে সেটাকে আমরা বলছি নগদ, ঠিক আছে? প্রবাহ কখন হয়? যখন কারো কাছে নগদ আসে তখন সেটাকে আমরা বলি নগদ আন্তঃপ্রবাহ। আর যখন কারো কাছ থেকে নগদ চলে যায় সেটাকে আমরা বলছি নগদ বহিঃপ্রবাহ। তাহলে এই নগদ প্রবাহ বলতে আমরা দুইটাই বুঝবো, নগদ আন্তঃপ্রবাহ বুঝবো, নগদ বহিঃপ্রবাহ বুঝবো। এখন দেখো বলেছে যে যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসার সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির যান্ত্রিকরণ এবং অন্যান্য সিদ্ধান্তের সাথে নগদ প্রবাহ জড়িত। হ্যাঁ, যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে নগদ প্রবাহ জড়িত, ঠিক আছে? এখন বলছি মূলধন বাজেট প্রয়োগের প্রথম ভাগ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ প্রাক্কলন। যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে নগদ প্রবাহ হচ্ছে দুইটা ধাপ, একটা হচ্ছে তোমার নগদ আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, ঠিক আছে? আন্তঃপ্রবাহ কিভাবে হয়? তোমার প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ আসবে সেটাকে আন্তঃপ্রবাহ বলছে, তোমার প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ চলে যাচ্ছে সেটাকে বলছে বহিঃপ্রবাহ। তাহলে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপই হচ্ছে তোমাকে প্রক্কলন, মানে হচ্ছে তোমাকে অনুমান করতে হবে যে তোমার নগদ আন্তঃপ্রবাহ কত হবে, তোমার প্রতিষ্ঠানে কত টাকা আসবে এবং তোমার প্রতিষ্ঠান থেকে কত টাকা যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলধন বাজেটিং এর প্রথম ধাপ, ঠিক আছে? এখন দেখো এখানে আরো অনেক ডিসকাশন আছে, অনেক বড় করে একটা ডিসকাশন দেওয়া। তো এখানে আমাদের কিছু কিছু জিনিস একটু বুঝতে হবে যে আহ কিভাবে প্রতিষ্ঠানের নগদ প্রবাহটা আসে। দেখো বলেছে যে নগদ প্রবাহ করতে হলে প্রতিষ্ঠানকে বিক্রয় পূর্ব অনুমান, চলতি খরচের পূর্ব অনুমান, মূলধনী ব্যয় এবং অন্যান্য ব্যয় নির্ধারণ করতে হবে। আমি বলেছি না যে তোমার মূলধন বাজেটিং এর সব আমরা অনুমান নির্ভর, মানে আমাদের আহ বিক্রয় কত হবে সেটা একটা অনুমান করবো। এখন মিস আমি কিভাবে বুঝবো যে আমার বিক্রয় কত হবে? হ্যাঁ, তোমার প্রিভিয়াস ইয়ারের যে সেল গুলো আছে, তোমার প্রিভিয়াস ইয়ারে কি রকম বিক্রি হয়েছে তুমি কিন্তু তা থেকে একটা অনুমান পেতে পারো, ঠিক আছে? যে আমার এই 2021 সালে এত পিস সেল হয়েছে, তাহলে 2022 সালে এরকম হতে পারে। এরকম তোমার কোম্পানি কয়েক বছরের তোমার বিক্রয়ের গুলা প্রিভিয়াস গুলাকে তুমি অ্যানালাইসিস করলেই কিন্তু তুমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? তাছাড়া বাজার সার্ভে করা যায় বিভিন্ন অনেক সময় দেখবে কি বিভিন্ন ছেলে মেয়েরা তোমাদের তোমাদের বয়সী না, ধরো ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, এই বয়সী ছেলে মেয়েরা বিভিন্ন সার্ভে করে বিভিন্ন কোম্পানির হয়ে যে এই পণ্যটা আপনার কাছে কেমন লাগে বা এটা কিনবেন কিনা, বা এটার কোনো অসুবিধা আছে কিনা সুবিধা আছে কিনা। এই সার্ভে গুলোর মাধ্যমেও কিন্তু একটা কোম্পানি পূর্ব অনুমান পায় তার বিক্রয় সম্পর্কে, ঠিক আছে? বা পণ্যটা ভবিষ্যতে কতটা মানুষকে আকৃষ্ট করতে পারবে সেই সম্পর্কেও কিন্তু একটা তোমার ধারণা পায় কোম্পানিগুলো সার্ভের মাধ্যমে। বড় বড় কোম্পানিগুলা এই পণ্য বাজারে ছাড়ার আগে মার্কেট সার্ভে করে নেয়, ঠিক আছে? যে তার পণ্যটা বাজারে চলবে কিনা, ওই সার্ভের মাধ্যমে তারা একটা কি পেয়ে যায়, পূর্ব থেকে একটা অনুমান পেয়ে যায়। দেখো বলেছে যে এখানে বিক্রয় অনুমান, চলতি খরচ, স্থায়ী খরচ, স্থায়ী খরচ প্রতিটি বিষয় অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়। আর দেখো বলেছে যে আগেই বলেছে একটি প্রতিষ্ঠানের মোট বিক্রয় অনুমান করতে হলে প্রতিটি পণ্যের ভবিষ্যতে বিক্রয় মূল্য এবং প্রতি বছর কতগুলো পণ্য বিক্রয় হবে তা পূর্ব অনুমান করতে হয়। মানে এই কথাগুলো তোমাদেরকে আমি এক লাইনেই বলে দিয়েছি, আসলে সবই এটা অনুমান নির্ভর, ঠিক আছে? তো এগুলো পূর্ব অনুমানের পর প্রতি বছরের বিক্রি থেকে মোট অর্জিত আয় পাওয়া যায়। এই আয় থেকে নগদ প্রবাহ পাওয়া যায়। তার মানে আমরা নগদ প্রবাহ কিভাবে পাবো? নগদ আন্তঃপ্রবাহ। দেখো যে লাইনটা এখানে বলেছে যে এই আয় থেকে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়, তার নগদ আন্তঃপ্রবাহ পাচ্ছি হচ্ছে আমরা বিক্রয়ের মাধ্যমে। নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায় কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে, ঠিক আছে? প্রতি বছরে বিক্রয় থেকে আমরা কি পাই? নগদ আন্তঃপ্রবাহ। এরপরে দেখো বলেছে যে নগদ প্রবাহটা যদি তোমার আহ ঠিক মতো না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের জন্য এই এই প্রতিষ্ঠানে বিক্রয় করা প্রতিষ্ঠান সফলতাকে তোমার প্রভাবিত করবে, ঠিক আছে? এই একটা বিষয় বলেছে। আচ্ছা, এখন দেখো বলেছে যে
আচ্ছা আমি একটু আবার নিয়ে আসি যে মাঝে মাঝে জুম আপডেট হতে থাকে হুট করে। কোথায় গেল? এই তো। এরপর আমরা তো আয়টা দেখলাম, এখন আমরা দেখি যে একটা প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহটা দেখেছি কিভাবে বহিঃপ্রবাহ হয়। বলেছে যে এই কারণে ভবিষ্যতে বিক্রয় মূল্যের অনুমান বা পণ্য বিক্রির সংখ্যা অনুমানে ভুল হলে সেটার প্রভাব নগদ প্রবাহকে প্রভাবিত করে। অনুরূপভাবে প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে নগদ প্রবাহ ঘটে। তাহলে এই লাইনটা আমি কিন্তু যে লাইন দাগ দিচ্ছি আমি কিন্তু মুছে ফেলছি, তোমরা কিন্তু বইতে অবশ্যই তোমাদের এতদিন দাগানো আছে, দাগানো না থাকলে ওই লাইনগুলো দাগিয়ে ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, যেটা ইম্পর্টেন্ট কিসে দেখো, প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে। প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে। আমার মাউস প্যাডটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, আমি এখন আমার টেবিলটা তো কাচের গ্লাস, ওটার উপর দাগাতে গেলে এরকম উল্টা পাল্টা বাঁকা টাকা হয়ে যায়। এই লাইনটাই তো তোমরা দাগায় পড়বা, ঠিক আছে? যেটা তার মানে হচ্ছে মোট খরচের মাধ্যমে কি ঘটে, নগদ বহিঃপ্রবাহ ঘটে। তাহলে এখন খরচ কি? খরচ আবার দুই ধরনের, এখানে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস করছি। একটা প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ মিলিয়ে কি হয়, মোট খরচ। তাহলে বহিঃপ্রবাহ কিসের মাধ্যমে হচ্ছে, খরচের মাধ্যমে। খরচ আবার কয় প্রকার? দুই প্রকার, চলতি খরচ, স্থায়ী খরচ। চলতি খরচ কোনগুলা দেখো, চলতি খরচ বলেছে যে কাঁচামাল বাবদ খরচ, কর্মচারীদের বেতন এবং অন্যান্য পরিচালনা খরচকে আমরা বলছি চলতি খরচ। অ্যাকাউন্টিং এ আমরা অনেক চলতি খরচ দেখেছি, তাই না? বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, তারপর হচ্ছে কর্মচারীর বেতন, শ্রমিকদের বেতন, কাঁচামাল ক্রয়, ডেইলি এক্সপেন্স, ঠিক আছে, প্রতিদিনের খরচ, এগুলাকে আমরা বলছি যে চলতি খরচ। অন্যদিকে স্থায়ী খরচ হচ্ছে অফিস ভাড়া, বীমা খরচ, অবচয় খরচকে বোঝানো হয়, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের স্থায়ী খরচ। তাহলে এই দুইটা খরচ মিলে হচ্ছে একটা প্রতিষ্ঠানে কি হয়, মোট খরচ। আর খরচ করলে প্রতিষ্ঠানের কি হবে বলতো, নগদ বহিঃপ্রবাহ হবে। মানে খরচ, তোমার কাছ থেকে টাকা চলে যাবে মানে হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, তোমার কাছে টাকা আসা মানে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ হয় কিসের মাধ্যমে? বিক্রির মাধ্যমে। আর বহিঃপ্রবাহ হয় হচ্ছে তোমার ক্রয় বা খরচের মাধ্যমে। এখন বলে হচ্ছে দেখো যে বিক্রয় অনুমানের মতো প্রত্যেক চলতি খরচ এবং স্থায়ী খরচ পূর্ব অনুমান অতি সাবধানতায় অবলম্বন করতে হয়। কোনো কারণে এসব খরচ অনুমানে ভুল হলে প্রতিষ্ঠানের মূলধন বাজেটিং ভুল সিদ্ধান্ত দিতে পারে, যে কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমরা শিখছি নগদ প্রবাহ প্রাক্কলন। মূলধন বাজেটিং করার শুরুতে আমাদেরকে নগদ প্রবাহটা প্রাক্কলন করতে হবে। এখন মোট কথা হচ্ছে, নগদ প্রবাহ বলতে আমরা বুঝাচ্ছি নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ কিসের মাধ্যমে হয়? বিক্রি থেকে হয়। আর নগদ বহিঃপ্রবাহ হয় খরচের মাধ্যমে। খরচকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, চলতি খরচ, স্থায়ী খরচ। এখন আসি, কোনো কারণে যদি আমার এই নগদ প্রবাহটা প্রাক্কলন বা অনুমান করতে আমার ভুল হয়, তাহলে মূলধন বাজেটিংও ভুল হয়ে যাবে। এই কারণে নগদ প্রবাহ প্রাক্কলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বের সাথে, সতর্কতার সাথে এটা করতে হবে। আর কিভাবে করতে হবে তাও কিন্তু উপরে ডিসকাস করা আছে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে এই পয়েন্টের মূল কথা। এখন আসি, আমাদের এগুলো তো করা লাগে না, আমাদের অঙ্কে কি দেওয়া থাকে, একটা নগদ প্রবাহ দেওয়াই থাকে। আমরা যখন অঙ্ক করি তখন নগদ প্রবাহ দেওয়াই থাকে, কিন্তু বাস্তবে কিন্তু অত বিষয়টা তো ইজি না। এই নগদ প্রবাহ বের করাটাই হচ্ছে মূল ইস্যু, ঠিক আছে? আচ্ছা এখন আসতেছি আমরা পরের যে পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বার্টার হার। বার্টার হারটা একটু আমরা দেখিনি। দেখো বলেছে যে মিস হুম মিস আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আমার তো যে 45 মিনিট দেওয়া তো। আচ্ছা তাহলে তোমরা এই পর্যন্তই পড়ো, আগামী ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে পরের পড়াটা পড়ে নেব, ঠিক আছে? আল্লাহ ঠিক হাফেজ। আছে।